বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে ইংরেজি নিয়ে আমরা সবাই ভীত থাকি, আমরা সবাই টেনশনে থাকি, কিন্তু ইংরেজি হচ্ছে এমন একটা সাবজেক্ট যাকে জয় করতে গেলে প্রথম একটা জিনিস দরকার, যে আমি পারবো না এই কথাটা ভুলে যেতে হবে, তাহলেই কিন্তু সেটাকে জয় করা সম্ভব। তো কি করতে হবে? আমাকে কিছু করতে হবে না, যে দেখে দেখে লিখতে জানো, যে এ থেকে জেড অবধি অক্ষরগুলো লিখতে জানো, বা যাদের চোখে একটু দৃশ্য ক্ষমতা আছে তারাই কিন্তু ইংলিশে ভালো লিখতে পারে। শুধু চোখ দুটো একটু ভালো করে দেখতে হবে, তাহলেই কিন্তু সেটা সম্ভব। আর যদি একদমই না দেখতে পারি তাহলে তো কিছু করার নেই। তো বিষয়টা হচ্ছে তাই, ভয় না পেয়ে কাজে আসা যাক। সেটা কি? সেটা হচ্ছে আমাদের ইংরেজিতে একটা জিনিস থাকে, সেটাকে বলা হয় সিন। সিন মানে কি? দেখে লেখো। দেখে লেখো মানে কি? তোমাকে একটা প্যাসেজ দেওয়া হচ্ছে, সেখানেই উত্তর করে দেওয়া আছে, সেই প্যাসেজটা থেকে কয়েকটা প্রশ্ন তোমাকে তুলে ধরা হবে, সেটাকেই বলা হচ্ছে সিন, এবং যেটা তোমরা পড়েছো। তো স্বাভাবিকভাবে তোমাদের 4টে গল্প, 4টে কবিতা রয়েছে। গল্পকে প্রোজ বলে, কবিতাকে পোয়েম বলে। তো গল্প 4টে অংশের ভেতরে তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট কী কী আমরা এর আগেও তোমাদের বলেছিলাম। এবার হচ্ছে আওয়ার রানওয়ে কাইট, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এবং ফাদার সেল। এই 3টে পার্ট সব থেকে ইম্পর্টেন্ট, এবং এই 3টে পার্টের মধ্যেই আসবে। কোন কোন অংশ আসবে সেটাও আমি একবার বলে দিচ্ছি, প্রয়োজনে তোমরা নোট করে নিতে পারো। যেটা আমরা বলছি আওয়ার রানওয়ে কাইট থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইউনিট 2, যেটা তোমরা তোমাদের বইয়ের 40 পৃষ্ঠায় পাবে। ইউনিট 2 কি বললাম? আওয়ার রানওয়ে কাইটের 40 পৃষ্ঠা যদি তোমরা খোঁজো, তাহলে তোমরা দেখতে পাবে ইউনিট 2 এর 5টা, যেটাতে ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিচ অফ মুন ইন সামার, এই যে পার্টটা রয়েছে, এই পার্টটাতেই কিন্তু তোমরা পাবে। বুঝতে পারলে কি বললাম? এবার তার সঙ্গে এর সঙ্গে আরও দুটো পার্ট, যেটা ইউনিট 1 এবং ইউনিট 3, অর্থাৎ 37 পৃষ্ঠা এবং 43 পৃষ্ঠা দেখতে পারো। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, 3টে পার্টই দেখবে, কারণ এবছর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলা হয় সিন কোনটা, সেটা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এবং 3 নম্বর ফাদার সেলফের ইউনিট 1টা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু 2 আর 3 তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি তোমাদের বলে দিচ্ছি, আওয়ার রানওয়ে কাইটের ইউনিট 1 পাবে 37 পৃষ্ঠায়, ইউনিট 2 পাবে 40 পৃষ্ঠায়, ইউনিট 3 পাবে 43 পৃষ্ঠায়। পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 1 হচ্ছে 16 পৃষ্ঠায়, ইউনিট 2 18 পৃষ্ঠায় এবং ইউনিট 3 হচ্ছে 21 পৃষ্ঠায়। ফাদার সেলফের ইউনিট 2 হচ্ছে 4 পৃষ্ঠায়, ইউনিট 3 হচ্ছে 6 পৃষ্ঠায়। পোয়েমের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট পোয়েম হচ্ছে এবার দ্য স্নেল, এবং তারপর ফেবেল, তারপর হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। এই 3টে জায়গা থেকেই আসবে। স্নেল রয়েছে তোমাদের বইয়ের 62 নম্বর পৃষ্ঠায়, ফেবেল রয়েছে তোমাদের বইয়ের 12 নম্বর পৃষ্ঠায়, মাই ওন ট্রু ফ্যামিলি রয়েছে তোমাদের বইয়ের 31 নম্বর পৃষ্ঠায়। তাহলে এই প্রোজ থেকে যে 20 মার্ক রয়েছে, তার মধ্যে প্রোজ থেকে আসবে 12 মার্ক, আর পোয়েম থেকে আসবে আমাদের 8 মার্কের প্রশ্ন। তো এই জায়গাটা কিন্তু আমাদের জানা। আমরা কিন্তু এখান থেকে, আর যদি নাও জানা থাকে, যদি আমার নাও জানা থাকে, তবুও কিন্তু যে প্রশ্নগুলো আসবে আমি এখান থেকে দেখে দেখে উত্তরটা করতে পারবো। এই কারণে এই যে অংশগুলো আমি বললাম, বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলো আমি বলেছি। আওয়ার রানওয়ে কাইটের ইউনিট 2, যেটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, আর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, যার 3টে পার্টই খুব ইম্পর্টেন্ট, আর ফাদার সেলফের হচ্ছে ইউনিট 2, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে এই যে 4টে জায়গা আমি বললাম, আশা রাখবো যে এখান থেকে তোমরা পরীক্ষাতে প্রশ্ন পাবে। তো এই পার্টটাকে একটুখানি পড়ো, এইটুকু করে প্যাসেজ রয়েছে, 4 বার দেখলেই হয়ে যায়। তাহলে এখান থেকে কিন্তু তুমি ইজিলি 12টি মার্ক সংগ্রহ করে নিতে পারো, তাও দেখে দেখে লিখে। হলো। নেক্সট হচ্ছে তোমার কবিতার কথাও বললাম আমি, মানে পোয়েট্রিতে আমার 8 মার্ক রয়েছে। তো দ্য স্নেল, ফেবেল এবং মাই ওন ট্রু ফ্যামিলি, এই 3টে তোমাকে একটু দেখে যেতে হবে, এখান দিয়েই আসবে। আর পোয়েম তো যেটা আসে সেটা একদম পুরোটাই ধরে আসে, যে কারণে পুরোটাই তোমাকে একটু দেখে রাখতে হবে। তো এই জায়গাটা কিন্তু তোমার হাতের জায়গা, এবং যারা দুর্বল তাদের সব থেকে বেস্ট হচ্ছে এই জায়গাটা, যেখান থেকে তোমরা ইজিলি নম্বরটা ক্যারি করতে পারো। এইটুকু পড়তে খুব বেশি সময় লাগে না। কি বললাম, বোঝা গেল? নেক্সট আমাদের আনসিন। আনসিনের জন্য তোমাদের যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি বলছি, অপারেশন সিন্দুর থেকে কিন্তু একটা অংশ তুলে দিতে পারে, এয়ার ইন্ডিয়া ক্র্যাশের যে পার্টটা এসেছিল সেখান থেকে একটা পার্ট তুলে দিতে পারে। এছাড়াও তোমাদের ডিফরেস্টেশন, তাছাড়াও এনভায়রনমেন্টাল ডিগ্রেশন, তারপরে বিভিন্ন অ্যাক্সিডেন্ট, বিভিন্ন নিউজপেপার রিপোর্ট, গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্ট, বিভিন্ন আর্থকোয়েক, তারপরে যে যুদ্ধ হলো, ওয়্যারগুলো ছিল সেগুলো, বিভিন্ন কারেন্ট ইস্যু, অ্যাওয়ারনেস ক্যাম্প, এ ব্যাপারে দিতে পারে। তবে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কিন্তু অপারেশন সিঁদুরের একটা পার্ট, এবং এয়ার ইন্ডিয়া ক্র্যাশের যে ঘটনাটা ঘটেছিল এই ঘটনাটা নিয়ে কিন্তু আনসিন দিতে পারে। খুব খুব ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এটা।
এটা একটু মাথায় রাখবে। এবং ঠিক যেভাবে তোমরা সিনের কথা বললাম, আনসিনের প্যাসেজটা দেখে দেখে তোমাকে উত্তর করতে হবে এবং সেটা বুঝে প্রশ্নটা শেষ অংশ কোন অংশের সঙ্গে আছে সেই অংশের সঙ্গে মিলিয়ে তোমরা উত্তরটা করবে। তাহলে সিন থেকে তোমরা পেলে 20 মার্ক, আনসিন থেকেও পেলে তোমরা 20 মার্ক। এবার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে গ্রামার। দেখো গ্রামারটা তো প্র্যাকটিসের ব্যাপার, গ্রামার তো থাকবেই আমাদের প্রশ্নে, তো গ্রামার প্র্যাকটিস না করলে কিন্তু তার উত্তর করাটা সম্ভব নয়। আমি বলেছিলাম যে তোমাদের গ্রামারের ভেতরে জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্স, নো সুনার দেন দিয়ে যে জয়েনগুলো আছে, টার্ন ইনটু অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে যে পার্টটা আছে, তারপরে টার্ন তোমার স্প্লিট ইনটু কি রয়েছে, স্প্লিট ইট ইনটু টু সেন্টেন্স অর্থাৎ স্প্লিটিং যেটাকে বলছে, তারপরে হচ্ছে ন্যারেশন যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, ন্যারেশনের পার্টটা কিন্তু পরীক্ষাতে আসতেই পারে। তারপরে রয়েছে ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় প্রতিবারই ঘুরে ফিরে কিন্তু ভয়েস চেঞ্জটা আসে, যে কারণে কিন্তু ভয়েস চেঞ্জটা ভালো করে প্র্যাকটিস করতেই হবে। ডিগ্রি চেঞ্জ, ফ্রেজাল ভার্ব, অল্প কিছু সংখ্যক ফ্রেজাল ভার্ব রয়েছে, আমরা তোমাদের দিয়ে দিয়েছি সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। আচ্ছা, ফাইন্ড ওয়ার্ড ফ্রম আনসিন প্যাসেজ, এটা কিন্তু একটা ভাইটাল বিষয়। এখানে কিন্তু 8টি মার্ক থাকে, যেটা তোমার ওই আনসিনের থেকে শব্দ বের করে তোমাকে উত্তরটা লিখতে হয়। এটা একটু থিঙ্কিংয়ের ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে। যদি না উত্তর খুঁজে পাও তাহলে পার্টস স্পিচ দেখে করা যেতে পারে, তারপরে ওয়ার্ড দেখে করা যেতে পারে, একটু ভাবনা চিন্তার উপর দিয়ে করা যেতে পারে, অনেক প্ল্যানিং করে কিন্তু করা যায়। সে বিষয়ে ইংলিশ টিচারদের দিয়ে একটা এক্সট্রা ক্লাস নিয়ে নেবো আমি। আর আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এইগুলো গ্রামার, এগুলো একটু প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস ছাড়া এই জায়গা আসা সম্ভব নয়। এবার আসলো রাইটিংয়ের পার্টে। দেখো আমি আলাদা করে তোমাদের জন্য রাইটিংয়ের পার্ট, তারপরে সিন আনসিন এগুলো কিন্তু বলে দিয়েছি। এবার আমার কী কী প্রশ্নে থাকবে সেইগুলোই আমি তোমাদের বলছি। রাইটিংয়ের পার্টের মধ্যে আমাদের কিন্তু লেটার থাকবেই, এটা ধরে রাখতে পারো। তবে এবার প্রাইভেট, পার্সোনাল বা ইনফর্মাল লেটার তোমাদের থাকবে, ফর্মাল লেটার কিন্তু আসবে না। তার সঙ্গে নোটিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রসেসিং, বায়োগ্রাফি, প্যারাগ্রাফ, স্টোরি, এই যে পার্টগুলো বললাম এই পার্টগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমি এই ভিডিওর নিচে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেখানে গেলে তোমরা ফুল সাজেশনের লিঙ্কটা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা এই লেটার, নোটিশ, প্রসেসিং, বায়োগ্রাফি, প্যারাগ্রাফ, স্টোরি এগুলো যেগুলো প্র্যাকটিস করবে, যেগুলো একদম অল্প পরিমাণ কয়েকটা দেওয়া রয়েছে, যেগুলো প্র্যাকটিস করলেই পরীক্ষাতে আসবে, এবং ঠিক সেইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাও, এটুকু বলবো। তো তাহলে দেখবে যে পরীক্ষা নিয়ে কোনো টেনশন থাকবে না, অবশ্যই রেজাল্ট ভালো হবে। আর ভয়টাকে তাড়িয়ে ফেলো। কী কী বিষয়গুলো আসবে আমি জাস্ট সে নিয়ে আলোচনা করলাম। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা তার ডিটেলস, অর্থাৎ কী রাইটিং রয়েছে, লেটার কী কী পড়বো, প্যারাগ্রাফ কী কী পড়বো, এই যে পার্টসগুলো রয়েছে সেগুলোও তোমরা পেয়ে যাবে। সেগুলো একটু প্র্যাকটিস করো আর একটুখানি সময় দাও, তাহলেই কিন্তু ছক্কা মারতে পারবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।